সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস 2025 উদযাপনের অংশ হিসেবে আমাদের আজকের এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে আইএলওর পৃষ্ঠপোষকতায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহায়তায় এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আজকের এই ছায়া সংসদে বিদ্যার্থীরা কথা বলবেন শিশু শ্রম প্রতিরোধে করণীয় নিয়ে তাদের নিজ নিজ অবস্থান থেকে বক্তব্যগুলো। আজকের প্রতিযোগিতায় সরকারি দলের পক্ষ থেকে যে প্রস্তাবটি করা হবে সেটি হচ্ছে শিশু শ্রমের প্রধান দায় রাষ্ট্রের নয় সমাজের। দেখা যাক আসলে এই দায় রাষ্ট্রের, সমাজের না, শুধু রাষ্ট্রের না, সমাজের না, পরিবারের। আমরা শুনবো তাদের কাছ থেকে এবং সে কারণে আমি জানিয়ে রাখি আজকের এই প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে অংশগ্রহণ করছে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ এবং বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আজকের প্রতিযোগিতায় সম্মানিত বিচারক হিসেবে রয়েছেন সাংবাদিক মাইনুল আলম, নির্বাহী সম্পাদক দৈনিক আমাদের সময়, রয়েছেন জনাব আফজাল কবির খান, ম্যানেজার চাইল্ড অ্যান্ড লেবার এলিমিনেশন এডুকো বাংলাদেশ, পরবর্তী বিচারক রোকেয়া পারভিন জুই, উপসচিব পাবলিক সিকিউরিটি ডিভিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপরে রয়েছেন সাংবাদিক ইয়াসির আরাফাত রিপন, জ্যেষ্ঠ প্রতিবেদক জাগো নিউজ 24.com এবং সর্বশেষ বিচারক হচ্ছেন ডক্টর এস এ মোর্শেদ, সাবেক বিতার্কিক ও উন্নয়ন যোগাযোগ বিষয়। জানিয়ে রাখি আজকে সম্মানিত বিচারক মণ্ডলী যে সকল বিষয়ের উপর নম্বর প্রদান করবে তা হলো প্রস্তাব, কৌশল ও দলীয় অবস্থান ব্যাখ্যায় 5, উচ্চারণ 5, উপস্থাপনায় 5, বাচনভঙ্গি ও তথ্য প্রদান 5, যুক্তি প্রয়োগ 5, পয়েন্ট মোকাবেলায় 5 নম্বরের উপর আজকের সম্মানিত বিচারক মণ্ডলী তাদের বিচার কার্য সম্পাদন করবেন। আজকের অত্যন্তই জনগুরুত্বপূর্ণ বিষয়ের উপর বক্তব্য প্রদান করবার জন্য প্রধান অতিথি হিসেবে আমাদের সাথে সম্মানিত সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব শারমিন এস মোর্শেদ উপস্থিত রয়েছেন। আমরা আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি মাননীয় উপদেষ্টা জনাব শারমিন এস মোর্শেদ আপাকে সবাই জোরে তালি দিয়ে অভিনন্দন জানাতে চাই। এছাড়াও আজকে অতিথি হিসাবে এই আয়োজনের যারা আমাদেরকে তত্ত্বাবধান করছেন শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব এইচ.এম. শফিকুজ্জামান রয়েছেন আমাদের সাথে, আমরা তাকে জোরে তালি দিয়ে অভিনন্দন জানাই। আরেকজন বিশেষ অতিথি রয়েছেন যারা বরাবরের মতো আমাদের এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করতে পৃষ্ঠপোষকতা করেন, তারা হচ্ছেন বাংলাদেশ আইএলও অফিসের শ্রম প্রশাসন বিভাগের সম্মানিত প্রধান জনাব নিরান রাম জুঠান রয়েছেন আমাদের সাথে আজকে বিশেষ অতিথি হিসাবে। এছাড়াও আমাদের সাথে, আমাদের অডিয়েন্সে আমাদের সাথে দুজন সচিব রয়েছেন। আমি সম্মানিত সচিব মহোদয়কে শ্রদ্ধা জানাচ্ছি। তারা হচ্ছেন জনাব মমতাজ আহমেদ, এনডিসি, সিনিয়র সচিব মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। আমরা জোরে তালি দিয়ে আপাকে সম্মান জানাতে চাই। আরও একজন সচিব রয়েছেন জায়েদা পারভিন, সচিব সমন্বয় সংস্কার মন্ত্রী পরিষদ বিভাগের, তিনিও রয়েছেন আমাদের সাথে। শুরু করছি আজকের ছায়া সংসদ। শুভ দর্শক মণ্ডলী, আমরা আমাদের আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং যারা অংশগ্রহণ করছে তাদের সকলের পরিচয় পেয়েছি। আমি ছায়া সংসদের শুরুতেই আজকের এই প্রতিযোগিতার যিনি সরকারি দলের পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা বেগম বদরুন্নেসা সরকারি কলেজের দলনেতা আফরিন মারিয়াকে তার বক্তব্য প্রদান করবার জন্য অনুরোধ করছি। দগদগে ঘা, 4 বছর ধরে এমন কোনো নির্যাতন নেই যে করা হয়নি। বলছি রাজধানীর বসুন্ধরা এলাকার আবাসিক এক বাসার 13 বছরের শিশু শ্রমিক কল্পনার কথা। ক্ষত বিক্ষত সেই শরীর, মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে কল্পনার এই ক্ষত বিক্ষত শরীর দেখলে তা বোঝা যায়। মাননীয় স্পিকার, এমনই এক সামাজিক অবক্ষয়ে দাঁড়িয়ে আজকের সংসদে যে প্রস্তাবটি উত্থাপন করছি সেটি হলো শিশু শ্রমের প্রধান দায় রাষ্ট্রের নয় সমাজের। সরাসরি সংজ্ঞায়ন করছি। শিশু বলতে বাংলাদেশের প্রেক্ষাপটে 18 বছরের কম বয়সের ব্যক্তিকে বোঝাচ্ছি। শিশু শ্রম হলো আইএলও এবং জাতিসংঘের শিশু অধিকার সনদ অনুযায়ী যে সকল কাজ শিশুর স্বাস্থ্য, শিক্ষা, মানসিক অবস্থা এবং নৈতিক বিকাশে বাধা দেয় তাকে বোঝাচ্ছি। প্রধান দায় বলতে শিশু শ্রম সৃষ্টির প্রধান এবং মূল দায়িত্ব যার উপরে বর্তায়। রাষ্ট্র বলতে একটি সংগঠিত রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো বোঝাচ্ছি যার প্রধান দায়িত্ব হলো জনগণের মৌলিক অধিকার রক্ষা, আইন প্রণয়ন ও তার বাস্তবায়ন করা। সমাজ বলতে বোঝাচ্ছে একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী মানুষের একটি সংগঠিত গোষ্ঠী যার মধ্যে পরিবার, প্রতিবেশী, মালিক, শ্রমিক, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক সংগঠন অন্তর্ভুক্ত। মাননীয় স্পিকার, শিশু শ্রমের ক্ষেত্রে সমাজ সেই কাঠামো যেখানে শিশুকে শ্রমে পাঠানো হয় পরিবার দ্বারা এবং নিযুক্ত করা হয় মালিক দ্বারা এবং সাধারণ জনগণ সেটা চোখ বুজে সহ্য করে। মাননীয় স্পিকার, শিশু শ্রমের ঐতিহাসিক প্রেক্ষাপট লক্ষ্য করুন। বাংলাদেশের শিশু শ্রম শুরু হয় কবে থেকে? ঔপনিবেশিক যুগ থেকে, অর্থাৎ শিল্প বিপ্লবের সময়। তখন চামড়া শিল্প, তাঁত শিল্প, ইটের ভাটা ও কারখানায় শিশুদের স্বল্প মূল্যে নিয়োগ দেওয়া হতো। ব্রিটিশ আদমশুমারি অনুযায়ী তখন শিশু শ্রমের পরিমাণ ছিল 30%-এরও বেশি। মাননীয় স্পিকার, কেন আমরা বলছি শিশু শ্রমের প্রধান দায় রাষ্ট্রের নয় সমাজের? তার প্রধান
কারণ: ১. দরিদ্রতা ও অর্থনৈতিক দুরবস্থা, ২. সস্তা শ্রমের চাহিদা ও মানবিক দৃষ্টিভঙ্গির অভাব, ৩. সমাজের মানুষের অসচেতনতা ও আইনের অপব্যবহার। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে শিশুসহ সকল নাগরিকের মৌলিক অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। সংবিধানের দ্বিতীয় ভাগে রাষ্ট্রের মৌলিক নীতির 11 নম্বর অনুচ্ছেদে মানবিক মর্যাদার ও সামাজিক ন্যায় বিচার দ্বারা গঠিত একটি সমাজ গড়ার অঙ্গীকার করা হয়। রাষ্ট্র সেটির পদক্ষেপ স্বরূপ শ্রম আদালত দিয়েছে, পুলিশ ও প্রশাসন দিয়েছে, আইএলও, সেভ দ্য চিলড্রেন, বিভিন্ন এনজিওর ক্রমান্বয়ে পদক্ষেপ নিচ্ছে, যেমন হটলাইন 10921 নম্বরে কলের পরিষেবা, মনিটরিং, কাউন্সিলিংয়ের ব্যবস্থা করছে। জ্বলন্ত প্রমাণস্বরূপ বিএসএস এর তথ্য অনুযায়ী রাজশাহী বিভাগে 18 বছরের কমের নিচে 190 জন শিশুকে ঝুঁকিপূর্ণ সেক্টর থেকে তুলে এনে শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং রেশম ও সিল্ক শিল্পে শিশুশ্রম না থাকার বিষয়ে কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন যে রাষ্ট্র যে পদক্ষেপ নিচ্ছে, বাংলাদেশ ক্রিকেটের সাদাত হোসেনকেও কিন্তু রাষ্ট্র কিন্তু ছাড় দেন, এবং আপনি কল্পনার কথা লক্ষ্য করুন, কল্পনার যিনি দিনাত জাহান ছিলেন তাকেও কিন্তু আইনের আওতাভুক্ত করা হয়েছে। মাননীয় স্পিকার, তাহলে তো রাষ্ট্র পদক্ষেপ নিচ্ছে, বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে, তারপরেও কেন শিশুশ্রম কমছে না? এর মূল কারণ অন্ধ সমাজ। মাননীয় স্পিকার, তাই মাননীয় স্পিকার, আজকে আমি প্রত্যেকটি শিশুর পক্ষ থেকে সবিনয়ে আপনাদেরকে আহ্বান করব শিশুশ্রম প্রতিরোধের জন্য কাজ করার জন্য। তাই আজকে এই সংসদে যাতে এই প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয় তার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা আফরিন মারিয়াকে তার বক্তব্যের জন্য। তিনি সমাজকে কালপির হিসেবে আখ্যায়িত করলেন এবং তার বক্তব্যে এই প্রস্তাবটি যাতে গৃহীত হয় তার দাবি জানিয়ে তিনি বক্তব্য শেষ করলেন। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি আমাদের আজকের ছায়া সংসদের মাননীয় বিরোধী নেতা সুমাইয়া আক্তার, যিনি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দলনেতা হিসেবে আজকে এখানে অংশগ্রহণ করছেন। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আইএলও চাইল্ড লেবার গ্লোবাল এস্টিমেট 2024-এর প্রতিবেদন বলছে শিশু শ্রমের মূল কারণ দারিদ্রতা, অপ্রতুল্য সামাজিক সুরক্ষা, মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থার অভাব। মাননীয় স্পিকার, সেই বাস্তবতায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর যে বক্তব্য বলে গেলেন সেই উপস্থাপিত প্রস্তাবটির চরম বিরোধিতা করছি। মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রী বলে গেলেন শিশু শ্রমের প্রধান দায় নাকি রাষ্ট্রের নয় সমাজের। এখন মাননীয় স্পিকার, সেক্ষেত্রে কিছু প্রশ্ন রয়ে যায়। আজকে দারিদ্রতা দূরীকরণের ভূমিকা কার রয়েছে? রাষ্ট্রের রয়েছে নাকি সমাজের রয়েছে? আজকে সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণের দায়িত্বে কে রয়েছে? রাষ্ট্র নাকি প্রধানমন্ত্রীর দেওয়া সেই সমাজ? আজকে শিক্ষা ব্যবস্থা নিশ্চিতকরণের ক্ষেত্রে কার ভূমিকা রয়েছে? রাষ্ট্রের রয়েছে নাকি সমাজের রয়েছে? পুনর্বাসন পুনর্দনার ক্ষেত্রে আজকে কার ভূমিকাটা বেশি? রাষ্ট্রের ভূমিকা বেশি না প্রধানমন্ত্রীর দেওয়া সেই সমাজের ভূমিকা বেশি? মাননীয় স্পিকার, সকল প্রশ্নের উত্তর যখন হয় রাষ্ট্র, তখন আজকে প্রধানমন্ত্রীর দেখানো সেই সমাজ যেন ঢাল নেই তলন নেই, নিধিরাম সর্দার, তার বলার অপেক্ষা রাখে না। মাননীয় স্পিকার, আজকের সংসদে দাঁড়িয়ে আমরা কেন বলছি যে সমাজের আজকের শিশু শ্রমের প্রধান দায় রাষ্ট্রের বরং সমাজের নয়? তার কারণ: 1. শিশু শ্রম নিরসনে আইন প্রণয়ন এবং বাস্তবায়নের দায়িত্ব রাষ্ট্রের। 2. দারিদ্রতা দূরীকরণ এবং সামাজিক সমস্যা দূরীকরণের দায়িত্ব রাষ্ট্রের। 3. শিশু শ্রম নিরসনে মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য সুরক্ষায়, একই সাথে আবারও বলছি পুনর্বাসন নিশ্চিতকরণের ক্ষেত্রে দায়িত্ব কিন্তু রাষ্ট্রের। মাননীয় স্পিকার, সমন্বিত দায়গুলো যখন হয় রাষ্ট্রের, তখন সমাজের তুলনায় কিন্তু আজকে রাষ্ট্রের ভূমিকাটাই বেশি। সেক্ষেত্রে প্রধানমন্ত্রীকে বলবো, ছাগল দিয়ে হাল চাষের চেষ্টা করেন না, বরং রিয়েলিটি মাইনা নেন। মাননীয় স্পিকার, এবার আসছি। মাননীয় স্পিকার, ঝুঁকিপূর্ণ শিশু শ্রম আইএলওর 138 নং কনভেনশনে আছে 15 বছরের কম বয়সী শিশুকে যেন কোনোভাবেই ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ দেওয়া না হয়। আজকে এবার একটু তুলনামূলক আলোচনায় আসছি। মাননীয় স্পিকার, আজকের এই কনভেনশন স্বাক্ষর কে করবে? প্রধানমন্ত্রী দেওয়া সমাজ করবে নাকি রাষ্ট্র করবে? আজকে এটার বাস্তবায়নে কার ভূমিকা রয়েছে? রাষ্ট্রের রয়েছে নাকি সমাজের রয়েছে? নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা আজকে কার রয়েছে? সমাজের রয়েছে নাকি রাষ্ট্রের রয়েছে? আজকে ইউনিসেফ কি বলছে? সমাজের সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণ এবং শিক্ষার বিনিয়োগে স্কুলে ভর্তির হার বৃদ্ধির মাধ্যমে কিন্তু ঝুঁকিপূর্ণ শিশু শ্রম নিরসন করা সম্ভব। মাননীয় স্পিকার, ঠিক সেই ফলে কিন্তু আজকের প্রশ্নটা আমার সেখানে, এসব কি আপনার দেওয়া সমাজ করবে নাকি রাষ্ট্র করবে? মাননীয় স্পিকার, রাষ্ট্র চাইলে উত্তরটা কিভাবে হচ্ছে মাননীয় স্যার দেখুন একটু। রাষ্ট্র চাইলে, রাষ্ট্র পদক্ষেপ নিলে তবেই কিন্তু শিশু শ্রম নিরসন করা সম্ভব। মাননীয় স্পিকার, আমরা দেশে এমন একটা রাষ্ট্র চাই যেখানে নাহিদের মতো আর কাউকে বাতাস দিয়ে হত্যা করা হবে না, কিংবা রড দিয়ে পিটিয়ে হত্যা করা হবে না সামিলের মতো আর কাউকে। মাননীয় স্পিকার, সুতরাং আজকে সংসদে বলবো, যদি এই প্রস্তাবটি সংসদে গৃহীত হয় তাহলে রাষ্ট্র তার দায় এড়িয়ে যাবে। রাষ্ট্র মনে করবে তার কোনো দায় নেই, দায় নেবে সমাজ নামক সেই বায়বীয় কাঠামোটি যার কোনো অস্তিত্ব নেই। মাননীয় স্পিকার, ঠিক সেই জায়গা থেকে বলবো, বাংলাদেশের শিশু শ্রম নিরসন করতে চাই আমরা, দেশকে শিশুদের জন্য বসবাসের উপযোগী করতে চাই। তাই আমরা সকলে মিলে বলবো, স্বপ্নের পথে ভর করি, শিশু শ্রমের শৃঙ্খল ছেড়ি, এগিয়ে চলে দীপ্ত পথে, আবার এমন বুকে চালি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ এই ছায়া সংসদের মাননীয় বিরোধী নেতাকে।
তিনি আজকের প্রধান অতিথিকে অগ্নিকন্যা হিসেবে আখ্যায়িত করলেন। আমি অগ্নিকন্যাকে আরেকবারও জোরে তালে দিতে চাই। আমরা এবারে বক্তব্য শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় ছায়ামন্ত্রী সোমাইয়া ইসলাম হাবিবার কাছ থেকে তার বক্তব্য। বিরোধী দলের নেতার কথা শুনে মনে হলো যেন এক হাতে আমরা তালি বাজাতে পারি, কিন্তু এটা তো সম্ভব না। মাননীয় স্পিকার, তারা সম্পূর্ণ দায় খালি রাষ্ট্রের উপর দিচ্ছে। রাষ্ট্রের দায়িত্ব আছে, আমরা তো আগেই মেনেছি, আমরা কাজ করছি, পদক্ষেপ নিচ্ছি, কিন্তু তা বাস্তবায়নের জন্য সমাজকেও আরেকটি হাত বাড়িয়ে দিতে হবে, সেটা সম্পূর্ণভাবে তারা এড়িয়ে গিয়েছেন। তারা আজকে বিতর্কের বিষয়টি থেকে সম্পূর্ণ ছিন্ন হয়ে গিয়েছেন। তারা আজকের বিষয়টি ছিল যে রাষ্ট্রের দায় নয় সমাজের, আমরা সেটার পক্ষে আছি, কিন্তু তারা সমাজের যে দায় নেই তা কোনোভাবেই দেখাতে পারেনি। মাননীয় স্পিকার, তারা শুধুমাত্র বলছে দারিদ্র নিরসন, শিক্ষা ব্যবস্থা কিভাবে কাজ করছে মাননীয় স্পিকার আজকে প্রমাণ করে দিয়ে যাব। একটি শিশুর হাতে থাকা উচিত কলম, কিন্তু সেখানে আমরা তাকে হাতে ধরিয়ে দিচ্ছি ইট ভাঙার হাতিরু। হ্যাঁ মাননীয় স্পিকার, ঠিকই শুনেছেন, আমরা এই সমাজের মানুষরাই এই কাজটি করছি, রাষ্ট্র নয়। মাননীয় স্পিকার, রাষ্ট্র বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। উদাহরণস্বরূপ বলতে চাই, 1999 সালে রাষ্ট্র প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্প চালু করে, 2002 সালে রাষ্ট্র শিক্ষার জন্য খাদ্য কর্মসূচি চালু করে, 2009 সালে দারিদ্র পরিবারের ছেলেমেয়েদের জন্য উপবৃত্তি চালু করে, এরই ধারাবাহিকতা 6ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর জন্য রাষ্ট্র উপবৃত্তি চালু করে। এগুলো কি কাজ না, পদক্ষেপ না? তাহলে কি আমরা কি করছি, এটা কি? এই প্রশ্ন উত্তর দিয়ে যেতে হবে মাননীয় স্পিকার। শিশুদের হাতে কলম তুলে দেওয়ার জন্য রাষ্ট্র এতগুলো কাজ করছে, কিন্তু সমাজে গিয়ে আসছে না মাননীয় স্পিকার। কারণ কি মাননীয় স্পিকার? বিরোধী দলের প্রশ্ন আগেই উত্তর দিয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। সমাজ ভাবে পড়ালেখা করে কি হবে, কাজ করলে টাকা আসবে ঘরে মাননীয় স্পিকার। আবার সমাজের এক অংশ তো সম্পূর্ণ অমানবিক মাননীয় স্পিকার, তারা শিশুদেরকে শ্রমের পণ্য হিসেবে ব্যবহার করছে মাননীয় স্পিকার। কিভাবে মাননীয় স্পিকার? একটা ছোট ছেলে বা মেয়েকে দিয়ে যদি ঘরে সারা দিনের সারা কাজ সারা বেলা করানো যায়, তাহলে কেন আমি কম পয়সায় করবো না মাননীয় স্পিকার? এই সস্তাটি তারা বেছে নিয়েছে মাননীয় স্পিকার, কিন্তু রাষ্ট্র বেছে নেয়নি মাননীয় স্পিকার। নিউজ এজের প্রতিবেদনে এসেছে, গবেষণায় দেখা গেছে বাংলাদেশের শিশু গৃহকর্মীদের দিয়ে দিনে প্রায় 15 ঘন্টা কাজ করানো হয় এবং শারীরিক এবং মানসিক নির্যাতন চালানো হয়। উদাহরণ হিসেবে ইত্তেফাকের একটি প্রতিবেদনে এসেছে, আগারগাঁওয়ের এক হোটেলে শিশুকর্মী হামিম তার মালিকের নির্মম নির্যাতনের শিকার শুধুমাত্র একটি গ্লাস ভাঙার দায় মাননীয় স্পিকার। এটা কি রাষ্ট্র করছে? রাষ্ট্র কি তাকে শাস্তি দিয়েছে? না, সমাজ, আপনাদের সমাজ। শিশু আইন 2013 বলা হয়েছে, কোনো ব্যক্তি তার দায়িত্বে থাকা শিশু আঘাত, উৎপীড়ন বা অবহেলা করলে তাকে অনধিক 5 বছরের কারাদণ্ডে দণ্ডিত হবে। এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে মাননীয় স্পিকার, কিন্তু সমাজ অসচেতন, তারা জেগে জেগে ঘুমিয়ে আছে মাননীয় স্পিকার। রাষ্ট্রের উপর দায় আসতে পারে মাননীয় স্পিকার যে তারা কেন সচেতনতামূলক কাজ করছে না, তার উত্তর দিয়ে যাচ্ছে, জবাব আছে। 1993 সালে ইউনিসেফের সঙ্গে যুক্ত হয়ে মিনা কার্টুনের প্রচার হয়। স্কুল, কলেজ, মাদ্রাসা থেকে এমন কোনো জায়গা নেই যেখানে মিনা কার্টুনের প্রচার হয় না। তা ছিল শিশুদের অধিকার, শিশু শ্রম এবং বাল্যবিবাহ নিয়ে। তাহলে সমাজ সেখানে এগিয়ে আসলো না কেন মাননীয় স্পিকার? আমরা তো কাজ করছি মাননীয় স্পিকার। তাছাড়া বিভিন্ন সামাজিক সংস্থা যেমন সেভ দ্য চিলড্রেন, ব্র্যাক শিশুদের শিক্ষা অধিকার ও শিশু শ্রম নিয়ে জনসচেতনতামূলক কাজ করছে। এরই ফলশ্রুতিতে 13 জুন 2025 আইএলও ইউনিসেফ এর প্রতিবেদনে বলছে বাংলাদেশের ঝুঁকিপূর্ণ শ্রম কমেছে মাননীয় স্পিকার। 2013 সালে ঝুঁকিপূর্ণ শিশু শ্রম হার ছিল 3.2%, যা 2022 সালে কমে দাঁড়িয়েছে প্রায় 2.7%। এখানে মাননীয় স্পিকার প্রায় 10,70,000 শিশু ঝুঁকিপূর্ণ কাজ থেকে সরে এসেছে। কাদের উদ্যোগে মাননীয় স্পিকার? সরকারি উদ্যোগে মাননীয় স্পিকার। অর্থাৎ মাননীয় স্পিকার, সরকার কাজ করছে, অন্যদিকে সমাজের মানুষ কতটা নেতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে বেঁচে আছে লক্ষ্য করুন মাননীয় স্পিকার। সমাজ আজকে সবচেয়ে বেশি প্রভাবিত হয় কার দ্বারা? সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, টুইটারে আমরা কি দেখছি মাননীয় স্পিকার? শিশু শ্রমের নির্মম করুণ চিত্রকে তুলে ধরে ক্যাপশনে লেখা হয় যে কঠিন সংগ্রাম। কেন? এটা তো একটা অপরাধ। আপনাদের দৃষ্টিকোণে সেটা একটা সংগ্রাম, আমাদের দৃষ্টিকোণে সেটা অপরাধ। এই জন্য আমরা আইন প্রণয়ন করছি, বাস্তবায়ন করছি, পদক্ষেপ নিচ্ছি, কিন্তু আপনারা সেটা মানতে চাচ্ছেন না। আপনারা সেটাকে ইন্সপিরেশন হিসেবে কাজ করছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, রাষ্ট্র কিন্তু এটার দিকে করুণভাবে তাকায় না, রাষ্ট্র এটাকে কঠিন নজরে তাকায় এবং উদ্যোগ নেয়। সমাজের দৃষ্টিভঙ্গি যেদিন বদলাবে সেদিনই শিশু শ্রম রোধ হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকের এই সংসদে যেন এই প্রস্তাবটি গৃহীত হয় তার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এরপর আহ্বান জানাচ্ছি আমাদের আজকের ছায়া সংসদের মাননীয় বিরোধী উপনেতা সাজ্জাদ হায়দার শ্রাবণকে তার বক্তব্য প্রদান করবার জন্য। জাতিসংঘের হিসেব মতে বাংলাদেশের 6,38,236 জন শিশু যেখানে রোজগার করে খেতে হয়, সেখানে তাদের সমাজের বাণী, তাদের সামাজিক সচেতনতা তাদের কাছে ঝলসানো রুটি মনে হয়। কেননা ইউনিসেফ বলছে ঢাকার 36,000 শিশু যেখানে স্কুলে যায় না মাননীয় স্পিকার, সকালে ঘুম থেকে উঠে তারা স্কুলে যায় না, তারা যায় ময়লার ভাগারে, তারা যায় মাননীয় স্পিকার কারখানায়। কারণ মাননীয় স্পিকার, তাদের আজকে এই যে সামাজিক সচেতনতা সেটার জন্য না, কারণ তাদের আজকে
পেটের দায় আছে। এই দায় কে মেটাবে মাননীয় স্পিকার? রাষ্ট্র। ঠিক এই কারণে বলছি এই দায় রাষ্ট্রের। মাননীয় স্পিকার, রাষ্ট্র যেখানে আজকে তাদের পুনর্বাসন করতে পারছে না, রাষ্ট্র যেখানে আজকে তাদের খাদ্য সহ মৌলিক অধিকার সবগুলো নিশ্চিত করতে পারছে না, ঠিক সেইখানে দায়টা রাষ্ট্রের। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে ফ্লোর প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, কৃষি, সেবা, শিল্প এই সকল খাতেই যখন শিশু শ্রমিক রয়েছে, তার কারণটা আসলে কি সেই মালিকরা সচেতন না তাই, নাকি তাদের কোনো সমাজ নেই এই জন্য? কারণটা এমন না মাননীয় স্পিকার, কারণটা হচ্ছে তারা ভালো করেই জানে যে আজকে এই যে শিশুরা পেটের দায়ে কাজ করতে এসেছে, তাদের যদি আমরা এই অল্প মজুরি দেই, তাদের দিয়ে গাধার খাটুনি খাটানো যাবে। আইএলও বলছে মাননীয় স্পিকার, বাংলাদেশের শিশুরা সপ্তাহে 42 ঘন্টার বেশি কাজ করে। মাননীয় স্পিকার, এটিও তাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তার 57% কোনো মজুরি পায় না। সরকারি দল, কোন সমাজ দিয়ে আপনি তাদের পেট চালাবেন? কোন সমাজ দিয়ে আপনি তাদের পেটের ক্ষুধা মিটাবেন? কোন সমাজে তাদের মজুরি নিশ্চিত করবেন? মাননীয় স্পিকার, এর জন্য প্রয়োজন পুনর্বাসন, প্রণোদনা আইনের প্রয়োগ, যেটিকে করবে রাষ্ট্র করবে মাননীয় স্পিকার। ঠিক এই জন্য বলছি এ দায় রাষ্ট্রের। মাননীয় স্পিকার, গৃহকর্মে নিয়োজিত শিশুদের সংখ্যা শিশুদের যে শিশু শ্রম, সেটা ঝুঁকিপূর্ণ কাজের তালিকাতেই নেই। অথচ আজকে আমাদের প্রধান অতিথি সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ ম্যাম বলেন, গৃহকর্মীদের প্রকৃত সংখ্যা 25 লাখের মতো, যার অধিকাংশই অল্প বয়স্ক মেয়ে শিশু, যাদের স্কুলে যাবার কথা জীবন বাঁচানোর তাগিদে তারা শুধুমাত্র জীবন বাঁচানোর তাগিদে মাননীয় স্পিকার অন্যের বাড়িতে কাজ করতে যাচ্ছে। অথচ সরকারি দলের কথা শুনে মনে হলো তাদের ওই 25 লাখের কেউ সমাজের অংশ নয়, ওই 25 লাখের কোনো সমাজ নেই, তারা কেউ সচেতন না। তারা যাদের বাড়িতে কাজ করছে তারা সচেতন না, তাদের সমাজ নেই। মাননীয় স্পিকার, কি হাস্যকর যুক্তি মাননীয় স্পিকার। ওয়ার্ল্ড ভিশন বলছে কারখানায় ঝুঁকিপূর্ণ শিশুদের নিয়োগের ক্ষেত্রে কঠোরতা যদি কার্যকর করা না যেতে পারে, সেই ক্ষেত্রে শিশুশ্রম নির্মূল করা সম্ভব নয়। মাননীয় স্পিকার, এটি তারা কিভাবে করবে? তাদের সমাজ দিয়ে নাকি রাষ্ট্র দিয়ে? মাননীয় স্পিকার, ঢাকার কামরাঙ্গীর চরে 10টি বেলুন কারখানায় সিংহভাগ শ্রমিক শিশু। লেগুনার হেল্পার, হোটেল বয়, গ্যারেজ, ওয়েল্ডিং কারখানা সহ 347 ধরনের কাজে তারা জড়িত, যার 47টি ঝুঁকিপূর্ণ, 13টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ওস্তাদ বাই প্লাস্টিক, মামা 6 নম্বর টেবিলে 2টা মুরগি। মাননীয় স্পিকার, এই ঘটনাগুলো, এই শব্দগুলো যখন আমাদের সাথে অত্যন্ত পরিচিত, আপনার সমাজ তাদের জন্য এগিয়ে আসে না। মাননীয় স্পিকার, এই দায় রাষ্ট্রের, এই দায় রাষ্ট্রকে নিতে হবে। কারণ রাষ্ট্র যদি আজকে তাদের নজরদারি করে, রাষ্ট্র যদি আজকে তাদের আইন প্রয়োগ করে, পুনর্বাসন নিশ্চিত করতে পারে, তবেই ওই 35 লাখ শিশু হবে আমার সোনার শিশু, আমার দেশের ভবিষ্যৎ। এই জন্য দায়টা রাষ্ট্রের। মাননীয় স্পিকার, শিশুশ্রম নিরসন আইনের প্রণয়ন এবং প্রয়োগ একটি কার্যকরী উপায়, যেটি করে দেখেছে যুক্তরাজ্য, যেটি করে দেখেছে ডেনমার্ক। মাননীয় স্পিকার, যুক্তরাজ্য করেছে 19 শতকের কারখানা আইন এবং কটন মিলস আইনের মাধ্যমে, এবং ডেনমার্ক করেছে সেটি চাইল্ড লেবার অ্যাক্ট এবং ওয়ার্কিং এনভায়রনমেন্ট অ্যাক্টের মাধ্যমে। আপনাদের কোন সমাজ সেই আইনটি বাস্তবায়ন করেছিল একটু যদি বলে যেতেন। আজকে এই দায়টা আসলে কার মাননীয় স্পিকার? এই দায়টা আসলে রাষ্ট্রের। মাননীয় স্পিকার, আজকে যদি বিতর্কের জায়গা থেকে বেরিয়ে আমরা জীবন চত্বরে আসি, আমরা দেখতে পাবো তাদেরও জীবন আছে, তাদের বাঁচতে হবে, তাদের পুনর্বাসন নিশ্চিত করতে হবে, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্যের নিরাপত্তা দিতে হবে। এই দায় কে করবে? রাষ্ট্র করবে। মাননীয় স্পিকার, আজকে আমরা বলতে চাই, এই দায়টা যদি এই রাষ্ট্রকে না দেই, যদি আমরা এই প্রস্তাবটি বর্জন না করি, তাহলে পথ শিশুদের দায়, তাদের আত্মচিৎকারের দায় সংসদ কোনোভাবে বহন করতে পারবে না। মাননীয় স্পিকার, সেই জন্যই সেই প্রত্যাশায় আজকের সংসদে এই প্রস্তাবটি যেন গৃহীত না হয়, সেই জোর দাবি জানিয়ে বলতে চাই, চলে যাব। তবু আজ এই পৃথিবী যে যতক্ষণ দেহে আছে প্রাণ বলে পৃথিবীর সর্বজঞ্জাল, এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। এরপর আহ্বান জানাচ্ছি আমাদের আজকের সংসদের মাননীয় সরকার দলীয় সদস্য মোনালিসা মিমকে তার বক্তব্য প্রদান করবার জন্য। আজকে বিরোধী দলের কথা শুনে মনে হচ্ছে রোগী অসুস্থ হয়ে ডক্টরের কাছে যাবে এবং সে ওষুধ খেয়েছে কিনা সে তদারকিও ডাক্তার সে বাড়িতে যে করে আসবে। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, আজকে যে তারা পথ শিশুর কথা বললো, সিলেটে 5000 পথ শিশু উদ্ধার করা হয়েছে এবং তাদের সুরক্ষার জন্য সরকার কাজ করা শুরু করছে। তাহলে সরকার করছে না কোথায়? আবার আপনি শিশু সুরক্ষার কথা বলছেন। 1974 সালে যে বিশেষ আইন প্রণয়ন করা হয়েছিল শিশু সুরক্ষার জন্য, সেই কথা মাথায় রাখলে আজকে কল্পনার মতো মেয়েকে অন্যের বাসায় পাঠাইতেন না। মাননীয় স্পিকার, আজকে আমাকে বক্তব্য প্রচারের সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। শুরুই করছি প্রথম আলো দেওয়া ক্রম উপদেষ্টার একটি উক্তি দিয়ে, যেখানে তিনি বলেছেন, দেখেছি দক্ষিণবঙ্গে বাবা জালু নৌকা নিয়ে মাছ ধরতে যাচ্ছেন এবং সঙ্গে ছেলেকেও নিয়ে যাচ্ছেন, ছেলের আবার কিসের স্কুল? মাননীয় স্পিকার, এই চিন্তাটাই শিশু শ্রমিককে ব্যবসায়িক রূপ দিয়েছেন। মাননীয় স্পিকার, আজকে বিরোধী দল তো শুধু প্রশ্নই করে যাচ্ছেন, কিন্তু তারা কোনো উত্তর দিচ্ছে না। তারা জিজ্ঞাসা করছেন, কিন্তু আমরা জিজ্ঞেস করছি আসলে সমাজটা কোথায়? মাননীয় স্পিকার, উনি বললেন যে মজুরি বিনিময়ে যে শ্রমিকগুলো কাজ করছে, এই শ্রমিকগুলো নিয়োগ নিচ্ছে কে? আপনার সেই মালিক সমাজ, তারা তাদের মজুরি থেকে বঞ্চিত করছে। কে সেই বাবা যে তার সন্তানকে ইট ভাটায় পাঠিয়ে দিচ্ছে? এই সমস্ত প্রশ্নের উত্তর কারা? এই সব সমস্ত সমাজ থেকে উৎপন্ন হয়েছে।
এসব কোনো রাষ্ট্র তৈরি করেনি, বরং এগুলো আপনার রাষ্ট্র তৈরি চিত্র নয়, বরং এগুলো আপনার সমাজের তৈরি করা চিত্র। মাননীয় স্পিকার, আজ সমাজের সেই অন্ধকার দিক, যে অন্ধকারের দিকে রয়েছে তাদের অজ্ঞতা এবং আইন না মানার যে দৃষ্টিকোণ, সেখান থেকে মূলত এই শিশু শ্রমের সামাজিক ধারণ করেছে। ইউনিসেফের একটি তথ্য অনুযায়ী 2010 থেকে 2020 সাল পর্যন্ত শিশু শ্রমে 31% কমেছে, শুধুমাত্র সরকারি হস্তক্ষেপের কারণে। সরকার চাইল্ড লেবার ইউনিটি করেছে, ঝুঁকিপূর্ণ কাজের তালিকা দিয়েছে, জাতীয় কর্ম পরিকল্পনা হাতে নিয়েছে শুধুমাত্র শিশু শ্রম বন্ধের জন্য। তাহলে বলুন সরকার চলছে কিনা? সরকার ঠিকই চলছে, কিন্তু আপনার সমাজ থেমে আছেন, আপনার সরকারের সাথে তাল দিয়ে চলতে পারছেন না। মাননীয় স্পিকার, পরিবার কাজে পাঠাচ্ছে, নিয়োগকর্তা নিয়োগ নিচ্ছে, আর সমাজের লোক তাকে তাকে বলছে যে তুমি একাই লড়ো, কিন্তু সমাজ কর্ম পরিকল্পনা দিতে পারে, কিন্তু তার সাহায্য সমাজকেই করতে হবে। সমাজ যদি সেই কর্ম পরিকল্পনায় রাষ্ট্রকে সাহায্য না করে, তাহলে কখনো শিশু শ্রম বন্ধ হবে না। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, বাংলাদেশের মতো একটা তৃতীয় বিশ্ব দেশে যেখানে 19% মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে, সেই সমাজে মানুষ মনে করে যে বাচ্চা কাজ করলে ক্ষতি কি, কাজ না করলে সে খাবে কি, কাজ করতেই হবে। আর আপনাদের এই মানসিকতায় এই সমাজে শিশু শ্রমকে তাগিয়ে রেখেছে। মাননীয় স্পিকার, অথচ এই দরিদ্র নিরসনের জন্য সরকার বিনামূল্য এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, খাদ্য সহায়তা কর্মসূচি, গ্রামীণ কর্মসংস্থান এবং 40-day ওয়ার্ক প্রোগ্রাম, পল্লী রেশন কার্ড দিয়েছে, যাতে পরিবার তার আয় বাড়াতে পারেন এবং শিশু শ্রমকে কমাতে পারেন। সমাজ রাষ্ট্রের পাশাপাশি সমাজকেও মানবিক ও নীতিবোধটা জাগিয়ে তুলতে হবে। রাষ্ট্রের পাশাপাশি সমাজকেও তার মানবিক দৃষ্টিভঙ্গি থেকে কাজ করতে হবে, তাহলে এই সমস্যার সমাধান হবে। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, 2021 থেকে 2025 সাল মেয়াদী জাতীয় শিশু শ্রম নিরসনের একটি পরিকল্পনা গৃহীত হয়েছে এবং এটি জাতিসংঘ এবং আইএলওর স্ট্যান্ডার্ড অনুযায়ী হয়েছে, যা ইউরোপীয় ইউনিয়নের মতো উন্নত দেশগুলো ন্যাশনাল অ্যাকশন প্ল্যান এগেইনস্ট দ্য চাইল্ড লেবার এর মডেলের অনুকরণে গঠিত হয়েছে। তাহলে বলুন রাষ্ট্র কি করছে না? রাষ্ট্র ঠিকই করছে। আপনি সমাজ, আপনি সহযোগিতার হাত বাড়িয়ে দিন, আপনি আমাদের পাশে এসে দাঁড়ান, যাতে আমরা শিশু শ্রমকে আরও কমাতে পারি এবং একটি সুন্দর সমাজ শিশুকে উপহার দিতে পারি। কিন্তু আপনি যদি সমাজ হয়ে আমাদের সাহায্যতার হাত না বাড়িয়ে বারবার শুধু রাষ্ট্রকে প্রশ্নসিদ্ধ করেন, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিভাবে শিশু শ্রমকে শূন্যতে নিয়ে আসবো? মাননীয় স্পিকার, রাষ্ট্রের পাশাপাশি সমাজকেও এই কাজ করতে হবে এবং সমাজকে এই দায়টি নিতে হবে। মাননীয় স্পিকার, আমার প্রধানমন্ত্রী এবং মন্ত্রী খুব সুন্দরভাবে শিশু শ্রমের কারণ এবং সমাজের দায়গুলোকে উল্লেখ করে গেছে। আমি কিছু প্রতিকারগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়ে যাই। মাননীয় স্পিকার, দরিদ্র নিরসন, শিক্ষার প্রসার, শিশু সুরক্ষার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি, সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনে শিশু শ্রমের মতো সমস্যাটি সমাধান করা সম্ভব, যার আইন আমরা অলরেডি প্রণয়ন করেছি, কিন্তু আপনারা এখন সহযোগিতার হাত বাড়ালে সেই আইন পুরোপুরি বাস্তবায়িত হবে। মাননীয় স্পিকার, একটি রাষ্ট্রের কাঠামো তৈরি হয় সমাজকে নিয়ে, সমাজের মানুষগুলোকে নিয়ে। যদি সেই সমাজের মানুষগুলো মানসিকতায় শিশু শ্রমের অনুকূলে থাকে, তাহলে রাষ্ট্রের দায়টা কোথায়? সেখানে হচ্ছে সেই সমাজের মানসিকতার দায়। তাই আজকে এই সংসদে এই প্রস্তাবটি যাতে গৃহীত হয় তার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে বক্তব্য প্রদান করতে আহ্বান জানাচ্ছি মাননীয় বিরোধী দলীয় সদস্য রাশেদুল ইসলাম মোহনকে তার বক্তব্য প্রদান করতে। সংসদ জুড়ে শুধু সমাজ সচেতনতা, সমাজ সচেতনতা, সমাজ আর সচেতনতা। মাননীয় স্পিকার, নীতিবাক্যের এই প্রলাপে যখন আজকের এই সংসদ ভারাক্রান্ত, তখন আপনাকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সংসদে মাননীয় স্পিকার আমরা সুনামগঞ্জে শিশু সাগরের একটি উক্তি দিয়ে বিতর্ক শুরু করতে যাচ্ছি। মাননীয় স্পিকার, তিনি বলে গিয়েছিল আয়পাতি না থাকলে খামুকি আর পরমুকি, গ্রামে কাজ নাই তাই শহরে আইছি, ময়লার কাম পাইয়া গেছি। হ্যাঁ মাননীয় স্পিকার, এই ময়লার কাজই যখন হয়ে দাঁড়ায় শিশু সাগরদের কাছে সোনার হরিণ, তখন সরকার দলের 3 জন বক্তার বক্তব্যের সারাংশ হলো নীতি কথায় পেট ভরে না। মাননীয় স্পিকার, আজকে সাগরদের পেটে যদি ভাত না থাকে, তাহলে আপনার সচেতনতা এবং সচেতনতার বাণী দিয়ে আপনি কখনোই এবং কোনোভাবেই সমাজ থেকে আপনি শিশু শ্রমকে নিরসন করতে পারবেন না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS বলছে মাননীয় স্পিকার, তারা গত 4 বছরে 36,242টি পরিবারে শিশু শ্রম নিয়ে জরিপ পরিচালনা করছে, যার ফোকাল পয়েন্ট ছিল দারিদ্রতা। পেটের দায়ে বাবা মা সন্তানদেরকে পাঠাচ্ছে কাজে। মাননীয় স্পিকার, আজকে মাননীয় স্পিকার পেটের দায়ে কাজে পাঠাচ্ছে। মাননীয় স্পিকার, সরকার দলের কাছে জানতে চাই, আপনাদের যে শিশুটি পেটের দায় নিয়ে লেগুনার হেল্পারি করে কিংবা হোটেল বয়ের কাজ করে দিনে 500 টাকা আয় করে, তার কাছে আপনাদের বলে যাওয়া সমাজ শব্দটি শুধুমাত্র প্রহসন এবং প্রহসন, এছাড়া আর কিছুই না। মানে কবি রফিক আজাদ বলে গিয়েছিল, ভাত দে হারামজাদা, নইলে মানচিত্র খাবো। আর মাননীয় স্পিকার, বিশ্ব খাদ্য সংস্থা বলছে বাংলাদেশের 57% শিশু শ্রম দিচ্ছে কেবলমাত্র খাদ্যের বিনিময়ে। মাননীয় স্পিকার, আজকে সরকার দলের কাছে জানতে চাই, তাদের সমাজ কি এই 57% শিশুর জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারবে? এমন কোনো উদাহরণ তাদের কাছে আছে? পারবে না মাননীয় স্পিকার, কিন্তু রাষ্ট্র পারবে। মাননীয় স্পিকার, আমরা দেখিয়ে গিয়েছি। মাননীয় স্পিকার, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা এই দিক থেকে ধন্যবাদ জানাতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় শ্রম উপদেষ্টা শাখাওয়াত হোসেন স্যার বলেছেন, শিশু শ্রমের
শিশু শ্রমের সংজ্ঞা পরিবর্তন করা হবে, শিশু শ্রমে যারা নিয়োগ দিচ্ছে সেই ব্যক্তিদের শাস্তির হার কয়েক গুণ বাড়ানো হবে। মাননীয় স্পিকার, আমরা রাষ্ট্রের এই দৃঢ় কণ্ঠস্বরটি শুনতে চাই। মাননীয় স্পিকার, আজ ফিরে আসছি আইএলওর 182 নং কনভেনশনে, 82 নং কনভেনশনে যেটি অনুস্বাক্ষর করেছে রাষ্ট্র বাংলাদেশ, কোনো সমাজ না। মাননীয় স্পিকার, আজ শিশু শ্রমের সবচেয়ে খারাপ রূপ বিলোপের জন্য, অর্থাৎ মাদক পাচার, বিপজ্জনক যন্ত্রপাতি দিয়ে কাজ, অধিক তাপমাত্রায় কাজ, পতিতাবৃত্তীয় পর্নোগ্রাফির মতো যে কাজগুলো রয়েছে, এই কাজগুলোর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে এই আইনে। কিন্তু প্রশ্ন হচ্ছে এটি করবে কে? মাননীয় স্পিকার, এটি সমাজ করবে নাকি রাষ্ট্র করবে? সমাজের কি সেই আইনি কাঠামো আছে? সমাজের কি কোনো দায়বদ্ধতা বা জবাবদিহিতার জায়গা আছে? না, নেই মাননীয় স্পিকার। এই জন্যই আমরা বলছি যে সমাজের চেয়ে রাষ্ট্রের দায়টি বেশি। মাননীয় স্পিকার, অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট বলছে শহরাঞ্চলের বাসাবাড়িগুলোতে মাননীয় স্পিকার 80% গৃহকর্মী হচ্ছে শিশু। মাননীয় স্পিকার, মোহাম্মদপুর, মিরপুর, ধানমন্ডির 850 গৃহকর্মীর উপর পরিচালিত জরিপ বলছে গৃহকর্মীদের 52% মাননীয় স্পিকার নির্যাতনের শিকার হচ্ছে। বলি সরকার দল যার মধ্যে কিনা 17% যৌন নির্যাতনের শিকার হচ্ছে, 95% গৃহকর্মীর গৃহকর্তার সাথে কোনো চুক্তি নেই। বলি সরকার দল, মিরপুর, মোহাম্মদপুরে কি আপনাদের সমাজ নেই নাকি? তাই আমরা বলতে চাচ্ছি যে মাননীয় স্পিকার, এই শিশুশ্রম নিরসনের উদ্দেশ্যে গৃহীত যে পদক্ষেপগুলো সরকার গ্রহণ করেছে, অন্তর্বর্তীকালীন সরকার, তার জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়ে তাদের এই পদক্ষেপগুলো বাস্তবায়নের মাধ্যমে মাননীয় স্পিকার, অন্তর্বর্তীকালীন সরকারের হাত ধরে এই সূচনা হবে শিশু শ্রমিকবিহীন এক নতুন বাংলাদেশের। এই প্রত্যাশা ব্যক্ত করে সরকার দলের বিতর্কটি যাতে আজকে প্রস্তাবটি যাতে আজকে এই সংসদে গৃহীত নয় তার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। যুক্তি খণ্ডন পর্বে আমরা আবারও দুই দলের দলনেতাদের বক্তব্য শুনে নিতে চাই এবং সে কারণে সর্বপ্রথম আহ্বান জানাচ্ছি আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা সুমাইয়া আক্তারকে পুনরায় 2 মিনিট তার বক্তব্য প্রদান করবার জন্য। আজকে বিতর্কটি হচ্ছিল শিশু শ্রমের প্রধান দায় আপনি কাকে দিবেন, সমাজকে দিবেন নাকি রাষ্ট্রকে দিবেন। ঠিক সেদিক থেকে আমরা আজকে কি বলছি মাননীয় স্পিকার, আমরা আজকে দেখিয়েছি আইএলও রেফারেন্স, আমরা আজকে দেখিয়েছি ইউনিসেফ কি বলছে, আমরা আজকে দেখিয়েছি জাতিসংঘ কি বলছে, এবং আমরা আজকে দেখিয়েছি বিশ্ব খাদ্য সংস্থা সহ যত ধরনের গবেষণা প্রতিষ্ঠান আছে তার সারাংশ অনুযায়ী আমাদের বক্তব্যটি ছিল মাননীয় স্পিকার, শিশু শ্রমের জন্য দায়ী দারিদ্রতা, সামাজিক সুরক্ষার বিস্তার না হওয়া, শিক্ষার বিনিয়োগের হার কম থাকার কারণে। এখন প্রশ্ন রেখে গিয়েছিলাম সরকারি দলের কাছে, এই কাজগুলো কারা করবে? আপনাদের দেখানো সমাজ করবে নাকি রাষ্ট্র করবে? কিন্তু সরকারি দল আজকে সেখানে কোনো যথার্থ ব্যাখ্যা কিংবা যথার্থ উত্তর দিতে পারেনি। আজকে যদি আমরা আন্তর্জাতিক বিশ্বের দিকে যদি একটু তাকাই, যারা কিনা শিশু শ্রম নিরসনে হার কমিয়ে দিয়েছে, আমরা যদি ডেনমার্ক, যুক্তরাজ্য সহ আরও বিভিন্ন দেশের দিকে দেখি, তারা দেখিয়েছে যে মাননীয় স্পিকার আইন প্রণয়ন করতে হবে, সামাজিক সুরক্ষা বাস্তবায়ন করেছে, শিক্ষাকে অবধারিত করেছে, মনিটরিং করেছে। এই 3টি বিষয় যখন তারা রাষ্ট্র করতে পেরেছে, চতুর্থ বিষয়টি এসে পড়ে তখন সমাজের অংশগ্রহণের মাধ্যমে মাননীয় স্পিকার। তার মানে আজকে এখানেই প্রমাণিত হয় প্রথম যে তিনটি প্রধান কাজ সেটি কিন্তু করছে আমার রাষ্ট্র এবং পরবর্তীতে ভূমিকা রাখছে কিন্তু আমার সমাজ মাননীয় স্পিকার। সেই ক্ষেত্রে কিন্তু আমরা আজকে বলছি প্রধান দায়টা কিন্তু রাষ্ট্রের মাননীয় স্পিকার। আজকে সরকারি দলের বিতর্কগুলো যেমন এখানে একটু তারা কিছু বলে গেছে কিশোরগঞ্জের সামিউলের কিছু হাত বিচ্ছিন্নের কথা, সেখানে তাদেরকে আজকে বলবো আজকে যে কিশোরগঞ্জের সামিউলের হাতটি বিচ্ছিন্ন হয়েছে সেখানে দায়ভার কিন্তু রাষ্ট্র নিয়েছে। আপনার সমাজ কি সেই বাচ্চাটার জন্য কি করতে পেরেছে? আপনার সমাজ কি আদৌ তার জন্য কিছু করতে পেরেছে কিনা? মাননীয় স্পিকার, আজকে আমাদের রাষ্ট্র কিভাবে একটা ব্যক্তি জীবনের নিরাপত্তা, খাদ্যের অভাব, পুনর্বাসন, নিরাপত্তা সমাজ কিভাবে নেবে, সকল কিন্তু আজকের দায়ভারটা কিন্তু রাষ্ট্রের মাননীয় স্পিকার, কারণ এটা রাষ্ট্রের দায়িত্ব, এটা রাষ্ট্রের কর্তব্য। মাননীয় স্পিকার, ইতিমধ্যে সমাজ কিন্তু দেখাতে পারেনি। সুতরাং মাননীয় স্পিকার, আজকের এই সংসদে যেন এই প্রস্তাবটি কোনোভাবেই গ্রহণ না হয় তার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। সবশেষে ওয়াইন্ড আপ সেশনে বক্তব্য রাখবার জন্য আহ্বান জানাচ্ছি আজকের এই ছায়া সংসদের মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা আফরিন মারিয়াকে। আজকে বিরোধী দলের কথা শুনে মনে হচ্ছিল তারা প্রতিটা কথাই আমাদের সুরে গান গেয়ে গেলেন এবং আমাদের সাথে একমত পোষণ করলেন। মাননীয় স্পিকার, আপনি প্রথম থেকেই লক্ষ্য করেন বিরোধী দলীয় নেতা, উপনেতা এবং সাংসদ প্রত্যেকেই বলছে রাষ্ট্র করছে, কিন্তু হচ্ছে না কেন? সেই দায়ভার রাষ্ট্রের। আপনি সমাজ, আপনি মানুষ হিসেবে কতটুকু করছেন সেটার কোনো দায়ভার আপনি দেখালেন না। প্রশ্নটা এরকম হলো না রাস্তায় মাছ কেন হাঁটতে পারে না, সেটার জবাবদিহিতা দেন। রাষ্ট্র একটা নির্দিষ্ট কাঠামো, তার কিছু নীতি নির্ধারক আছে। রাষ্ট্র কখনো একটা পরিবারের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা নিয়োগ করে এই তুই রাষ্ট্র আইন মানতেই হবে মান, এইরকম কাঠামো দিতে পারবে না। পৃথিবীর এমন কোনো রাষ্ট্র আপনি দেখাতে পারবেন না। সুতরাং সমাজের মানুষ হিসেবে, পরিবার হিসেবে আপনি কতটুকু শিশুশ্রম চান বা চান না সেটার কোনো প্রেক্ষাপট আপনারা দেখিয়ে গেলেন না। শুধু রাষ্ট্র এটা করেনি, ওইটা করেনি। ভাই, আপনি যে এইটা করেনি, ওইটা করেনি বলতে পারছেন, তার কারণ কি? তার কারণ আমরা ক্রমান্বয়ে পদক্ষেপ নিচ্ছি, শিশুদের নিয়ে চিন্তা করছি, আইন প্রণয়ন করছি, সংশোধন করছি এবং শিশুদের জন্য সচেতনামূলক কার্যক্রম করে চলেছি। কিন্তু সমাজের মানুষ হিসেবে আপনারা কি করলেন? বিজ্ঞ প্রতিপক্ষ। আশা করি পরবর্তীতে শিশুশ্রম
আপনাদের ভূমিকা কতটুকু ছিল সেটার কোনো উদাহরণ আপনারা দেখিয়ে গেলেন না। প্রত্যেকটি শিশুর পক্ষ থেকে আমি আহ্বান করছি যাতে আমরা সবাই একসাথে শিশুশ্রম নিরসন করতে পারি, কারণ আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ। স্বপ্নের ডানায় ভর করি, শিশু শ্রমের শৃঙ্খল ছিঁড়ি, এগিয়ে চলি দীপ্ত পায়ে, আশার আগুন বুকে চলি। তাই আজকে এই প্রস্তাবটি যাতে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়, মাননীয় স্পিকার তার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। Now I request the Honorable Special Guest, Mr. Niran Ramjuthan, to deliver his speech. Mr. Niran Ramjuthan will deliver his speech. Thank you very much. Thank you very much, sir. Honorable Chief Guest, Ms. Shamin Murshid, Advisor to the Ministry of Women and Children Affairs, Honorable Mr. A.H.M. Shafiq Uzman, Secretary, Ministry of Labour and Employment, Mr. Hassan Ahmed Chaudhry Kiron, Chairman, Debate for Democracy. Respected dignitaries, dear students, ladies and gentlemen, it's truly an inspiring to witness this vibrant debate between students from renowned colleges in Bangladesh. Firstly, Dhaka International University, Begum Badrunisa Government Women's College. It's important that these days the youth talk about an issue that deeply impacts society. It's an issue that does not only impact society in Bangladesh, but also globally. In Bangladesh, child labor is an issue that impacts on Bangladesh's economic development and the fundamental rights of its children. Yet, regrettably, and I repeat, regrettably, it remains an issue that is often overlooked. Today, an estimated 3.2 million children in Bangladesh remain trapped in child labor, caught in a vicious cycle that threatens not only their individual futures, but also the long-term prosperity of this country. This is a situation we cannot simply sustain or afford to sustain going forward. I commend both the teams for your insightful research and thoughtful arguments. You have highlighted the unfortunate reality that even some members of the elite society are complicit in the exploitation of children, subjecting them to heinous and unlawful practices. This underscores that child labor is not only a development issue, but also a serious violation of human rights. One of the key challenges is the widespread lack of awareness among parents and communities about the harmful, and I repeat, the harmful long-term consequences of child labor. In many cases, families believe that they are helping their children survive. Yes, helping their children survive for the short term, but when in reality they are depriving them of the opportunity for education, growth, and a future for decent work. Therefore, social awareness must be a central pillar in any effort to combat child labor. Communities, parents, educators, and young people themselves all have an essential role to play in advocating for this change. At the same time, the role of the state is equally critical. The government must continue to strengthen and enforce its legal and institutional frameworks, ensuring full implementation of national legislation aligned with ILO Conventions 138 and 182. Universal access to quality education for all children. And this is an area that it's beyond only the Ministry of Labour and Employment, but goes beyond several ministries. Social protection systems to reduce household vulnerability that drives child labor. Ladies and gentlemen, in conclusion, eradicating child labor requires shared responsibility. Both state and society must work hand in hand to build a Bangladesh where every child has the opportunity to study, to play, and to realize their full potential, not to work. Ladies and gentlemen, in this regard, the ILO remains firmly committed in working with the government of Bangladesh
as well as society, through the support of the ILO and the development partners, to ensure that we achieve this goal of zero child labor. With these words, congratulations to both the teams. We are yet to establish who the winners are, but you've both done very well. Thank you. ধন্যবাদ জানাচ্ছি জনাব রাম জুটানকে, শ্রম প্রশাসন বিভাগের প্রধান, বাংলাদেশ সুস্থ আইএলওর যে প্রতিষ্ঠান রয়েছে সেখানকার, তার পক্ষ থেকে আমাদেরকে এই ধরনের আয়োজন তিনি চালিয়ে যাবার যে আশাবাদ ব্যক্ত করেছেন, আমি তার জন্য ধন্যবাদ জানাই। এ পর্যায়ে আমি বক্তব্য রাখতে আহ্বান জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, যিনি এই আয়োজনকে পুরো তত্ত্বাবধান করেছেন, সচিব, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত জনাব এইচ.এম. শফিকুজ্জামানকে তার বক্তব্য প্রদান করবার জন্য। শিশু শ্রম নিয়ে এখানে আমরা যারা শুধু আছি তা না, আমাদের 17.5 কোটি বা 18 কোটি আমাদের যে জনগোষ্ঠীর এই বাংলাদেশ, সেখানে একটা ব্যক্তিও শিশু শ্রমের পক্ষে বলবে না। তারপরেও ডাটা এটি যে আমাদের এখানে কর্মে নিযুক্ত আছে প্রায় 35 লক্ষ শিশু, তার মধ্যে ঝুঁকিপূর্ণ কাজ আবার আমাদের 43টা ডিক্লেয়ার্ড। সেই ঝুঁকিপূর্ণ কাজগুলো কি? সেটি হলো কেমিক্যালি এক্সপোজড, আমাদের যেটি আছে ওয়েল্ডিং মেশিন, আমাদের ভারী শিল্প, জাহাজ ভাঙা শিল্প, এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজ সেটি তো অবশ্যই করবে যারা অ্যাডাল্ট মানুষ, কিন্তু সেই ঝুঁকিপূর্ণ কাজেও প্রায় 10 লক্ষের উপরে শিশু কর্মে নিযুক্ত আছে। আমাদের শিশু বা নারীদের যে সহিংসতা, সেই সহিংসতার ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু কঠোর আইন রয়েছে। এরপরেও আমাদের এখানে শিশু শ্রম রয়েছে। এর বাইরে আমার পাশে যিনি বসে আছেন, আমাদের আইএলওর অ্যাক্টিং কান্ট্রি ডিরেক্টর, আমরা শ্রম মন্ত্রণালয়ে আমাদের আন্তর্জাতিকভাবে আমাদের আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর সাথে আমরা কমিটেড, এবং আইএলওর 10টি ফান্ডামেন্টাল যে আপনার কনভেনশন আছে, তার মধ্যে ইতিমধ্যেই বাংলাদেশ 8টি কনভেনশনে স্বাক্ষর করেছে। বাকি 2টি কনভেনশনও আমরা নীতিগতভাবে এই 2টি কনভেনশন আছে যেটি আজকে আলোচনা হয়নি, কনভেনশন 155 এবং কনভেনশন 187। এটা হলো অসিলেটেড, অর্থাৎ অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি। সেটিও আমরা কিছুদিনের মধ্যেই আমাদের উপদেষ্টা মণ্ডলীর যে পরিষদ আছে, অর্থাৎ আমাদের ক্যাবিনেটে এটি ফাইনাল পর্যায়ে আমরা এটি অ্যাপ্রুভালের জন্য পাঠাবো, খুব শিগগিরই পাঠাবো। এর বাইরে আরেকটি কনভেনশন আছে C190, অর্থাৎ আমাদের ওয়ার্ক প্লেসে যে সহিংসতা হয় সেটি নারী বা শিশু, সেই সহিংসতার বিষয়ে আরেকটি কনভেনশন আমরা স্বাক্ষর করব। আমরা 3টি আরও কনভেনশন স্বাক্ষর করব, যেটি টোটাল এই অঞ্চলের মধ্যে বাংলাদেশ প্রথম যে ফান্ডামেন্টাল 10টি কনভেনশনই স্বাক্ষর করেছে। শ্রম ইস্যুতে, শিশু শ্রম ইস্যুতে 2টি কনভেনশন এখানে আলোচনা হয়েছে। C138 সেটি আমরা রেটিফাই করেছি। আমাদের আরেকটি কনভেনশন যেটা এখানে আলোচনা হয়েছে C182 হলো ঝুঁকিপূর্ণ কাজে কোনোভাবে শিশুদের নিয়োগ করা যাবে না। আর 138 যেটি, সেখানে বয়সের বার দেওয়া হচ্ছে যে এই বয়স পর্যন্ত শিশুদের কাজে নিয়োগ করা যাবে না। কিন্তু তারপরও বাস্তবতা এখানে 30 লক্ষের উপরে শিশু কাজ করছে, 10 লক্ষের উপরে ঝুঁকিপূর্ণ কাজ করছে। সেটি কেন, সেই আলোচনা কিন্তু এখানে এসছে। সেটি হলো যে দারিদ্রতা, অবশ্যই দারিদ্রতা এটির একটা প্রধানতম কারণ। এর বাইরে যেটা আছে, যেটি হলো যে আমরা সস্তা শ্রমের কথা আসছে। আমি যদি অ্যাজ এ এমপ্লয়ার হিসেবে আমি যদি শিশুদের নিয়োগ না দেই, সেখানে কাজ না করাই, তাহলে তো শিশু শ্রম থাকার কথা নয়। কিন্তু আমি ডোমেস্টিক এমপ্লয়ার যারা আছে, আমরা বাসায় যে কাজে নিযুক্ত করছি, সেটা কিন্তু সেটা কিন্তু রাষ্ট্র নয়, সেটা কিন্তু সমাজ। অর্থাৎ রাষ্ট্র আইন তৈরি করলো, সমাজ বা ব্যক্তি বা একটি প্রতিষ্ঠান সেটি কিন্তু সেই আইন মানতে বাধ্য। কিন্তু সেই আইন যখন মানছে না, তখন কিন্তু সেই রাষ্ট্র ব্যবস্থার মধ্যেই বিশৃঙ্খলা থাকে। এখানে রাষ্ট্রের যেমন দায়িত্ব আছে, সে আইন প্রণয়ন করেছে, কিন্তু আইন অনেক জায়গায় ইমপ্লিমেন্ট করা যায় না। ইমপ্লিমেন্ট কেন করা যায় না? আমার শ্রম আইনে 2006 আছে 5,000 টাকা এমপ্লয়ারদের জন্য জরিমানা যদি শিশু শ্রম নেয়, আর হলো যে গার্জিয়ান ওখানে দিচ্ছে তার হলো 1,000 টাকা জরিমানা। আমি যদি একজন গার্জিয়ানকে, যিনি ওখানে তার বাচ্চাটাকে শিশু শ্রমে দিয়েছে, তাকে যদি আমি এই জরিমানাটা করি, সেটি কিন্তু আবার দেখা গেল এটি সামাজিকভাবে এটি অন্যভাবে হয়তো একটা প্রতিক্রিয়া আসতে পারে। এই কারণে আমার যেটা ধারণা, সেটি হলো যে আপনার প্রত্যেকের দায়িত্ব। এই বাংলাদেশ একটি ছোট একটা কম্প্যাক্ট একটা দেশ, সেখানে শিশু শ্রম হচ্ছে আমার বাড়িতে অথবা আমার সামনে, আমার পাশেই একটি গ্যারেজে হচ্ছে। আমার কিন্তু দায়িত্ব আছে, অর্থাৎ ওই এমপ্লয়ারকে বলা, ভাই তুমি কেন এখানে এই বাচ্চাটাকে নিযুক্ত করেছো?
সেই জায়গাটাকে আমরা কোনোদিন আমরা সেই চ্যালেঞ্জটা করেছি। আমি আশা করব এটি আপনাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, আমরা সবাই মিলে এই বাংলাদেশটিকে যে স্বপ্ন আমরা দেখছি, যে নতুন বাংলাদেশ আমরা বিনির্মাণের পথে আমরা হাঁটছি, সেই নতুন বাংলাদেশ আমরা ইনশাল্লাহ বিনির্মাণ করব, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি জনাব এইচ এম শফিকুজ্জামান, সচিব শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের। আমরা নানা র্যালি, সেমিনার, টকশো ইত্যাদি আয়োজনের মধ্যে দিয়ে কিন্তু আমরা বিশ্ব শিশু শ্রম দিবস পালন করতে দেখতে পাই এবং এখানে আমরা দেখি যে নানা শৃঙ্খল ভাঙার কথা বলা হয়, রাষ্ট্রের কথা বলা হয়, সমাজের কথা বলা হয়, পরিবারের কথা বলা হয়। সব কিছু করার পরও বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস আসে আর যায়, কিন্তু আমরা কি বিশ্ব শিশু শ্রম দিবস কি আমরা প্রতিরোধ করতে পারছি? আমরা কমাতে পারছি? আজকে যে শিশুটি রাস্তায় দাঁড়িয়ে ফুল বিক্রি করছে, বৃষ্টিতে ঝড়ে দু হাত বাড়ি দিয়ে গাড়ির ভিতরে সে হাত দিয়ে একটু কিছু প্রাপ্তির আশায় একটা মালা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকছে, আমরা তার সুরক্ষা দিতে পারছি? আজকে যে শিশুটা অ্যাবান্ডেন্ট হয়ে রাস্তায় শুয়ে আছে, হাইকোর্টের সামনে বলি, আমরা গণভবনের সামনে বলি, আমরা মানিক মিয়া এভিনিউর সামনে বলি, যে শিশুটি আজকে ফুটপাতে অ্যাবান্ডেন্ট হয়ে শুয়ে আছে, কে তার পিতা, কে তার মাতা, কোথায় সে জন্মগ্রহণ করেছে, যে ঘাটে আছে, যে লঞ্চ স্টেশনে আছে, বাস স্টেশনে আছে, সে কিন্তু জানে না সে কোথায় জন্মগ্রহণ করেছে। এই যে বেড়ে ওঠার ক্ষেত্রে আমরা আমাদের শিশুদেরকে কি আমরা সুরক্ষা দিতে পারছি? আজকে আমরা যখন দেখি বিগত সরকারের আমলে পতিত সরকার, তাদের লুটপাটের এমন কোনো জায়গা বাদ নেই তাদের যে পদচিহ্ন তারা রেখে যায়নি, সে কালো দাগ তারা রেখে যায়নি। আমরা শিশুশ্রম নিরসনের ক্ষেত্রে দেখেছি ৩৫২ কোটি টাকার যে প্রকল্প, সে প্রকল্পের ক্ষেত্রেও কিন্তু নানা অনিয়ম, নানা দুর্নীতি, নানা অপচয়ের কথা কিন্তু আমরা বিগত সরকারের আমলে আমরা দেখেছি। আমরা এটাও দেখেছি যে সেখানে যে বৃত্তি প্রদান করা হতো, যারা সেখানকার সুবিধা পাওয়ার কথা, যারা শ্রমজীবী শিশু তাদেরকে ১৩,০০০ টাকা করে দেবার কথা, সেই টাকাটা দেখা গিয়েছে যারা সুবিধা বঞ্চিত শ্রমজীবী শিশুদেরকে প্রদান না করে রাজনৈতিক বিবেচনায় বা নানা রকম আর্থিক সুবিধার বিবেচনায় সেখানে সেই ধরনের শিশুদেরকে, অর্থাৎ যারা এই শ্রমজীবী শিশু তাদেরকে সে বৃত্তিমূলক শিক্ষার বৃত্তি প্রদান না করে অন্য শিক্ষার্থীদেরকে, অন্য শিশুদেরকে সে প্রদান করা হতো। সুতরাং বিগত আওয়ামী সরকারের আমলে আমরা যে অন্যায় দুর্নীতি দেখেছি, সেটি শিশু শ্রমের ক্ষেত্রেও কিন্তু সে অন্যায় দুর্নীতির কোথাও কিন্তু আমরা দেখিনি কমতি হয়নি। শিশু শ্রম প্রতিরোধের ক্ষেত্রে আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার তারা যে পদক্ষেপ গ্রহণ করছে, সেই পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দেশ এখন নির্বাচনমুখী হচ্ছে। যারা আগামী নির্বাচনে দেশের দায়িত্ব গ্রহণ করবেন, তারা এই দেশকে যদি তারা উন্নতির শিখরে নিতে চায়, তাহলে কিন্তু আমাদের এই শিশু শ্রমকে নিরসন করে বাংলাদেশের মর্যাদাকে তারা সম্মানিত করতে হবে। আমরা এটা দেখতে চাই না যে, আমরা জানি যে আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদল হবে, কিন্তু ক্ষমতার পালাবদলের মধ্যে দিয়ে যাতে দুর্নীতির কোনো পালাবদল না হয়। আমাদের শিশু শ্রমের জন্য যে ফান্ডটি দেশি বিদেশি থেকে আসবে, সে অর্থায়ন যাতে শুধুমাত্র শিশু শ্রমের কাজের জন্য ব্যবহার করা হয়। যে অর্থটি আমরা আমাদের এনজিওগুলো পাবো, সে অর্থটি এনজিওগুলো যাতে সঠিকভাবে ব্যবহার করতে পারে, উপরে কর্তা ব্যক্তিদের যাতে সেখানে কোনো নির্দেশনা না থাকে, সেদিকে আমরা দেখতে চাই। সুতরাং আমরা মনে করি যে শিশু শ্রম নিরসনের জন্য আমাদের যে রাজনৈতিক অঙ্গীকার, সে রাজনৈতিক অঙ্গীকার ব্যক্ত করবার জন্য আগামীর রাজনীতিতে যারা সরকার গঠন করবেন, তারা দুর্নীতির পালাবদলে অংশগ্রহণ না করে তারা শিশু শ্রম বন্ধের জন্য তাদের যে রাজনৈতিক অঙ্গীকার সেটা তারা ব্যক্ত করবেন। আমরা দু একটি পরিসংখ্যানের কথা বলে বক্তব্য শেষ করে, ৩৫ লক্ষ শিশু আমরা বলছি যে আমাদের শিশু শ্রমে নিয়োজিত রয়েছে, আমরা ঝুঁকিপূর্ণ ১১ লক্ষের কথা বলছি। আমি একটা পরিসংখ্যানের কথা বলি, ৫৮% যে পথ শিশু তাদের কিন্তু জন্ম সনদ নেই। যদি একটি শিশু জন্ম সনদ না থাকে, তাহলে সে সামাজিক সুরক্ষা খাতে কোথায়, কোন তালিকাভুক্ত হয়ে সে সেখানে সুবিধা গ্রহণ করবে? ৭১.৪% শিশু তাদের বাবা মায়ের পরিচয় জানে না, কোথায় তার বাবা, কোথায় তার মা, কোথায় সে জন্মগ্রহণ করেছে সে কিন্তু সেখানে জানে না। বাবা মার সাথে সেই পথ শিশুদের কোনো যোগাযোগ নেই। স্বৈরাচারের পতন ঘটেছে, বাংলাদেশকে যারা অকার্যকর রাষ্ট্রে পরিণত করবার চেষ্টা করেছে, যে অকার্যকর রাষ্ট্র করবার চেষ্টা করে যারা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে, তারা যখন পালিয়ে গিয়েছে, আমরা এই শিশু শ্রম নিরসন করতে পারবো, আমরা লাল সবুজের পতাকাকে তুলে ধরতে পারবো। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এই পর্যায়ে আমি আহ্বান করেছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, মাননীয় উপদেষ্টা সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত শারমিন এস মুর্শিদকে প্রধান অতিথি হিসাবে তার বক্তব্য প্রদান করবার জন্য। আমার মতে একটি সমাজের সবচাইতে কষ্টের এবং কঠিন, শুধু বলবো না, অন্যায়তম দিক হচ্ছে শিশু শ্রম। শিশু শ্রমের উপরে যে ইকোনমি দাঁড়ায় বা দাঁড়াতে চায়, সেটা একটা সম্মানজনক দেশ হয় না। সেখানে
সেই দেশটিকে আমরা নিঃসন্দেহে উন্নত কোনোভাবেই বলতে পারি না। আর উন্নত হওয়ার বিষয়টা তো শুধু অর্থনৈতিক নয়, এটার ভেতরে তো একটা স্পিরিচুয়াল দিক আছে, ন্যায় অন্যায় দিক আছে, একটা মরাল আছে, একটা মরালের দিক আছে, এথিক্সের দিক আছে, মূল্যবোধের দিক আছে। যে দেশে বাল্য বিয়ে বন্ধ করতে পারি না আমরা আইন দিয়ে, সেই দেশে শিশুশ্রম বন্ধ করাটা কঠিন। এবং এখানে আইনটা খুবই গুরুত্বপূর্ণ, স্যাংশন শাস্তি খুবই গুরুত্বপূর্ণ, এটা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র যদি একটা কঠোর জায়গায় দাঁড়ায় তাহলে এটা নির্মূল অবশ্যই হবে। যদি সমাজ এটাকে চালিয়ে যেতে চায় তাকে ডিসিপ্লিন করার মধ্য দিয়ে। যেই বাচ্চাটা একটি ইন্ডাস্ট্রিতে কাজ করছে, সেই ইন্ডাস্ট্রির মালিককে দায়বদ্ধ করতে হবে যেন সে সবচাইতে নিরাপদ কাজটি করতে পারে, এবং সে যেন স্কুলে যায়, এটা তার দায়িত্ব। সে যেন পুষ্টিকর খাবারটি সারাদিনে পায়, সেটা সেই ইন্ডাস্ট্রিয়ালিস্টের দায়িত্ব, সেই ব্যবসায়ীর দায়িত্ব। কেন? যদিও তোমরা বলছো এটা রাষ্ট্রের দায়িত্ব সবটুকুই, আমি বলবো যে হ্যাঁ, এটা রাষ্ট্রের দায়িত্ব। কারণ রাষ্ট্রকে এই নীতিগুলো তৈরি করতে হবে এবং নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে যেন এগুলো কার্যকরী হয়। করাপশন, সব যাটুকু সুন্দর আছে এই দেশের সবটুকুই কিন্তু উই পোকার মতো দুর্নীতি খেয়ে ফেলছে। রাষ্ট্রকে আমাদের দুর্নীতি মুক্ত করতে হবে। এই যে শিশু যে শ্রম দিচ্ছে তার অর্থটাও কেউ না কেউ ওই রাষ্ট্রে খেয়ে ফেলেছে, তাই নয় কি? এটা হতে দেওয়া যাবে না। এর জন্য আমার সকল আশা ভরসা নতুন বাংলাদেশে নতুন প্রজন্মের উপর। এই প্রজন্ম যেন একটা নতুন সংস্কৃতি স্থাপন করতে পারে এবং আমরা বড়রা যে অপসংস্কৃতি স্থাপন করেছি তোমরা যেন সাহস পাও সেই জায়গাটাকে চ্যালেঞ্জ করতে। আমাদেরকেও দেবে না সেই প্রশ্রয়। শেষ করব একটা কথা বলে, একটি বাচ্চাকে লালন করা একটি রাষ্ট্রের কাজ, একটি সমাজের কাজ, এবং আমরা যেন সেই শান্ত সুন্দর জায়গাটা তৈরি করতে পারি যেখানে আমাদের প্রতিটি বাচ্চা স্কুলে থাকবে এবং স্কুলে না থাকাটা হবে অপরাধ, সেটা আমরা নিশ্চিত করব। এবং এই স্বপ্নটা তোমাদের সাথে সাথে আমিও দেখতে চাই। তোমরা ভালো থাকবে, তোমাদের অনেক শুভকামনা। আমি ধন্যবাদ জানাচ্ছি জনাব শারমিন ইস মুর্শিদ, মাননীয় উপদেষ্টা, সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টাকে প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য প্রদান করবার জন্য। আমরা জোরে তালি দিয়ে তাকে আবার অভিনন্দন জানাতে চাই। আমরা ফলাফলে চলে এসেছি। প্রস্তাবিত বিষয়টি, সে বিষয়টি হচ্ছে শিশু শ্রমের প্রধান দায় রাষ্ট্রের নয় সমাজের। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। প্রস্তাবের পক্ষ দল হা বলুন। প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। আর যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। যারা প্রস্তাবের বিপক্ষে আছে না বলুন। আমরা হ্যাঁ এবং না ভোট পেয়ে গিয়েছি। সম্মানিত বিচারক মণ্ডলী তাদের রায় দিয়েছে এবং সে রায়ের প্রেক্ষিতে আমরা আমাদের আজকের এই ফলাফল ঘোষণা করছি। এই ছায়া সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয়নি। যেহেতু প্রস্তাবটি গৃহীত হয়নি সে কারণের জন্য আজকের এই ছায়া সংসদে নাজও যুক্ত হয়েছে, নাজও যুক্ত হয়েছে এবং নাজও যুক্ত হয়েছে। যেহেতু এই ছায়া সংসদে নাজ অযুক্ত হয়েছে, নাজ অযুক্তর কারণে আমরা আমাদের আজকের এই শিশু শ্রমের প্রধান দায় নিয়ে এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বলে ঘোষণা করছি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে। এবং একই সাথে শিশু শ্রমের প্রতিরোধের করণীয় নিয়ে ছায়া সংসদে রানার আপ হিসেবে ঘোষণা করছি বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজকে। অভিনন্দন রইল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজকে। বেশি অভিনন্দন রইল বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজকে। সবাই জোরে তালি দিয়ে বন্ধু জানাতে চাই। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা এতক্ষণ টেলিভিশনে দেশে অথবা বিদেশে
আমাদের আজকের এই বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এই ছায়া সংসদ দেখলেন। আপনাদের সবাইকে আমাদের আগামী প্রতিযোগিতা, আগামী সংসদ দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই মক পার্লামেন্ট এখানেই শেষ করছি।